হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল পাঠশালা 24/7 এডুকেশন ফর অল অ্যান্ড অনলাইন প্ল্যাটফর্ম। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব নিউজ পেপার রিপোর্ট যে একটা টপিক থাকে, সেটা পিএসসি ক্লার্কশিপের মেন্সেই হোক বা ডাব্লিউবিপিএসআই যে প্রিলিমস হয়ে গেলে রেজাল্ট আসবে তার মেন্সেই হোক বা কলকাতা পুলিশ এসআই যে মেন্স এক্সাম হতে চলছে সেখানেও, মানে সবগুলোতে যে ম্যান্ডেটরি যে 50 মার্কসের যে ইংলিশ রয়েছে, তাতে পিএসসি ক্লার্কশিপের একটা রিপোর্ট রাইটিং এখানে থাকে 15 মার্কস থাকে। পিএসসি ক্লার্কশিপের যে রিপোর্ট থাকবে সেখানে 15 মার্কস থাকবে। ডাব্লিউবিপি এসআই সেখানে 10 মার্কস থাকে, আর কেপিএসআই কিন্তু 10 মার্কস থাকে। তো এই ভিডিওতে আমরা দেখে নেব যে কিভাবে কিভাবে আমরা অ্যাটেম্প্ট করব একটা নিউজ পেপার রিপোর্ট রাইটিং করতে গেলে আমরা অ্যাটেম্প্ট করব কেমন করে একটা কম্পিটিটিভ এক্সামে, মানে কোন বিষয়গুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, এবং তার সঙ্গে আমি একটা স্যাম্পল একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি এবং কিভাবে লিখতে হবে সেটাও বলে দিয়েছি। তো আশা করছি ভিডিওটাকে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে উইদাউট স্কিপ করে, এবং আমি বিশ্বাস করি এবং আশা করি যে ভিডিওটা তোমরা যারা মেন্স এক্সামের জন্য অ্যাপিয়ার হতে চলেছো, সেটা ইনক্লুডিং পিএসসি ক্লার্কশিপ হোক, ডাব্লিউবিপি এসআই বা কেপিএসআই হোক, তোমাদের জন্য ফ্রুটফুল হতে যাচ্ছে। তো ভিডিওটি লাইক যদি পছন্দ হয় তোমাদের, তাহলে পরে অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ ফ্রেন্ডস সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং আমার সঙ্গে থেকো আমার পরবর্তী ভিডিও আপডেটসের জন্য। তো সময় নষ্ট করছি না, শুরু করি। তো প্রথমেই নিউজ পেপার রিপোর্ট রাইটিং আমি একটা কথা বললাম যে পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে ওখানে কত মার্কস থাকবে বলেছি, 15 মার্কস থাকবে। পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে 15 মার্কস থাকবে বললাম আমি। তো সেখানে মোটামুটি উইদিন 150 ওয়ার্ডস এর আশেপাশে লেখার আমাদেরকে চেষ্টা করতে হবে, উইদিন 150। আর ওদিকে ডাব্লিউবিপিএসআই এবং কেপিএসআই এর জন্য টোটাল কত মার্কস থাকবে বলেছি, 10 মার্কস থাকবে। ওখানে মোটামুটি উইদিন ওই এই ওয়ার্ডগুলোর মধ্যে লেখার আমি চেষ্টা করব। তো নিউজ পেপার রিপোর্ট রাইটিং করতে গেলে পরে তোমরা অনেক জায়গায় অনেক রকম কথা দেখে থাকবে, শুনে থাকবে। আর আমি আগের ভিডিওতে বলেছি যে তোমরা পিএসসি ক্লার্কশিপের মেন্স যেহেতু আসন্ন বা কেপিএসআই এর মেন্স আসন্ন, ডাব্লিউবিএসআই এর মেন্স আসছে, এই যে তোমরা প্রিপারেশন কিভাবে নেবে, তোমাদের মোটিভটা কি হবে, তোমরা কোন পারপাসফুলি কেমন করে সামনের দিকে এগিয়ে যাবে, সেগুলো তো আমি বলেছি। তো এখানে এই ভিডিওতে আমরা রিপোর্ট রাইটিং সম্পর্কে জানবো। তো রিপোর্ট রাইটিং, একটা রিপোর্ট রাইট করতে গেলে পরে কোন ইম্পর্টেন্ট ফ্যাক্টস গুলো আমাদের মনে রাখতে হবে, সেগুলো আমি পরপর একটু নোট ডাউন করার প্রথমে চেষ্টা করেছি। দেখো, প্রথমে আমি বলেছি যে শুড বি উইদিন 150 থেকে 160 মার্কস। মানে তুমি এমন নয় যে প্রচুর পরিমাণে লিখলে, তা কিন্তু না। একটা ওয়ার্ড লিমিট ওখানে বলে দিক বা চাই না দিক, উইদিন 150 ওয়ার্ডস এর মধ্যে তোমাকে লিখতে হবে। আর রিপোর্ট মানে তুমি তোমার সম্পর্কে প্রচুর ইনফরমেশন আছে তুমি লিখে গেলে, তা কিন্তু নয়। তুমি ভেবে দেখো, আমরা নিউজ পেপার রিপোর্ট করছি, তো নিউজ পেপারে আমরা কোন ধরনের রিপোর্টগুলো বেশি পছন্দ করি? আমরা যখন বাস্তব জীবনে, দৈনন্দিন জীবনে যখন খবরের কাগজ পড়ি, দেখবে যে খুব কনসাইজ আকারে রিপোর্টগুলো কিন্তু লেখা থাকে, মানে সঠিক ইনফরমেশন কি ঘটেছে, কি স্টেপ নেওয়া হয়েছে, বাস এইটুকুই। ওখানে অনেক কিছু ইলাস্ট্রেশন কিন্তু থাকে না। তো একটা কনসাইজ ফর্মে লিখতে হবে, 150-160 ওয়ার্ডের মধ্যে। ইট কন্টেন্স 2 প্যারাগ্রাফ, দুটো প্যারাগ্রাফ করা যেতে পারে। 3 নম্বর কি বলছি, রিপোর্ট মাস্ট হ্যাভ এ হেডিং। আমি বারবার বলছি, আমরা যখন দৈনন্দিন জীবনে আমরা কোনো রিপোর্ট পড়ি, যে হেডিং যত বেশি চমকপ্রদ হয়, আমরা কিন্তু সেই খবরটা পড়ার পিছনে বেশি কিন্তু আমাদের আমরা কিন্তু বেশি এক্সাইটেড হয়ে পড়ি। তো সুতরাং একটা হেডিং দিতে হবে, এবং হেডিংটা কিন্তু অনেকটা ক্যারি করে যে তুমি সেই রিপোর্টের প্রতি তোমার আম যারা ভিউয়ার আছে তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারছো কিনা। একই রকম করে তোমার রিপোর্টের কোয়ালিটিটাও, হেডিংটাও কিন্তু একটা কোয়ালিটির মধ্যে আসবে, এবং হেডিং এর জন্য আলাদা করে মার্কস ডিভিশন থাকে। নেক্সট আমরা বলেছি যে আর্টিকেলস ইন দ্য হেডিং শুড বি অ্যাভয়েডেড। মানে আর্টিকেলস তুমি যে দিচ্ছ, সেই আর্টিকেলস মধ্যে বেকার কিছু আর্টিকেল এ আন দি হেনা তেনা এই সমস্ত ব্যাপারগুলোকে এভয়েড করতে হবে। তারপর বলেছি প্লেস অ্যান্ড টাইম অফ রিপোর্টিং মাস্ট বি মেইনটেইনড। মানে তুমি কোনখান থেকে রিপোর্ট করছো এবং কখন রিপোর্ট করছো, কখনটা বিষয় নয়, এবং যে ডেটে তুমি রিপোর্টটা করছো, টাইম বলতে ডেটের কথাটা বলতে চাইছি, যে ডেটে তুমি রিপোর্টটা করছো সেটা কিন্তু অবশ্যই থাকবে। এবার কোন বিষয়টা থাকবে ডেটের ক্ষেত্রে, কেমন বলছি আমি, এখানে প্লেস কিন্তু আমরা নোটিফিকেশনে দেখেছি ক্লার্কশিপের এবং যে কোনো এক্সামে, কম্পিটিটিভ এক্সামে লেখাই থাকে যে তোমার কিন্তু কোনো পার্সোনাল ইনফরমেশন কিন্তু ডিসক্লোজ করা যাবে না। মানে তুমি নির্দিষ্ট কোনো জায়গা থেকে তোমার কোনো নাম এরকম কিন্তু কিছু ডিসক্লোজ করা যাবে না। ফলে এই ক্ষেত্রে যখন আমি এক্সাম পেপারে গিয়ে নিউজ পেপার রিপোর্টটা লিখবো, তখন প্লেসের জায়গায় কি লিখবো, আমরা XYZ প্লেস লিখতে পারি, বা ABC প্লেস, কিছু একটা প্লেস দিয়ে দিলাম। আর ডেট এর কথাটা আমি কি বলছি, যেদিন তোমরা এক্সামটা দিচ্ছ, পার্টিকুলার এক্সাম ডেটটাই সেদিন রিপোর্ট করবে। যদি না আলাদা করে রিপোর্টটা যে লিখতে দেবে, তার তো কিছু পয়েন্টস তোমাকে তুলে দেবে, সেই পয়েন্টস এর মধ্যে কিছু আলাদা করে থাকে, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু নরমালি যেদিন আমরা এক্সামটা দিচ্ছি সেদিনের ডেটটাকে দেওয়া উচিত। লাস্টে বেলা বলছি সেন্টেন্স শুড বি ইন প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট টেন্স। অনেক ক্ষেত্রে কি হয়, আমরা নিউজ পেপার রিপোর্ট যেগুলো পড়ি সেগুলো সবই ঘটে যাওয়া ঘটনা থাকে। তো ঘটে যাওয়া ঘটনা মানে সেগুলোকে পাস্ট টেন্সে করতে হবে আমাকে, এর জন্য পাস্ট টেন্সে রিপোর্ট লিখতে হয় ন্যাচারালি। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট মানে ধরো অথরিটিস কোনো সিদ্ধান্ত নিয়েছে বা জানা গেছে বা কিছু করবো বলা হয়েছে, এই সমস্ত ব্যাপারগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখবো। মানে আমরা মেনলি দেখবো যে এটাকে পাস্ট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে যেন থাকে। আর একটা কথা বারবার বলছি, প্রচুর পরিমাণে লেখা নয়, কনসাইজ আকারে 150 ওয়ার্ডের মধ্যে দুটো প্যারাগ্রাফের মধ্যে একটা সঠিক হেডিং দিয়ে আমরা রিপোর্ট লেখার চেষ্টা করব। এর মধ্যে কোনো সাংঘাতিক কিছু কমপ্লিকেটেড কোনো ওয়ার্ড লিখতে গিয়ে বা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টে বা সেন্টেন্স স্ট্রাকচারে আমরা ভুল করব না। আমরা সহজ সরল ভাষাতে লেখার চেষ্টা করব। চয়েস অফ ওয়ার্ডস আমরা বারবার চেষ্টা করব ঠিকঠাক ব্যবহার করতে। হ্যাঁ, একটা কথা বলি, কেউ তোমরা ভাবছো যে কিছু রিপোর্ট আমরা রেডিমেড রেডি করে নিয়ে যাব বা কিছু দেখে গেলাম ওখানে গিয়ে লিখে দেবো, ব্যাপারটা কিন্তু সেরকমটা নয়। ব্যাপারটা হচ্ছে তুমি যত বেশি তোমার মধ্যে ইনপুট নেবে এক্সাম হলে গিয়ে, তোমার আউটপুটটা তত ভালোই কিন্তু হবে। মানে আমি বলতে চাইছি, যত বেশি বেশি টপিক সম্পর্কে তোমরা লেখার চেষ্টা করবে, যত বেশি বেশি টপিক সম্পর্কে তোমরা জানার চেষ্টা করবে, তোমার কাছে ইনফরমেশনটা কিন্তু গ্যাদার হচ্ছে। এমনটা তো নয় যে তুমি কমন পেয়ে গেলে।
আমি পরবর্তী ভিডিওতে কোনগুলো ইম্পর্টেন্ট বলা যায় না, মানে তোমাদের দেখে যাওয়া অবশ্যই উচিত এরকম কিছু রিপোর্ট অবশ্যই আমি তোমাদেরকে কিছু নোট ডাউন করে দেবো, যে 10টা 15টা এরকম কিছু। কিন্তু এরকমটা তোমার ভেবে যাওয়া তো একটা ভুল হবে, যে আমি যে রিপোর্টগুলো দেখে গেলাম 20টা দেখে গেলাম 30টা দেখে গেলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে বলছে এখান থেকে কমন, এরকমটা কিন্তু হয় না। হয়ে গেল, দ্যাটস গুড, দ্যাটস ফাইন, ভালো কথা। কিন্তু এরকমটা হয় না বা হবে না বলেই তোমাকে যেতে হবে। তাহলে তোমার কাছে ইনফরমেশনটা থাকবে কেমন করে? তুমি যত বেশি বেশি সম্ভব টপিক সম্পর্কে প্র্যাকটিস করছো, টপিক সম্পর্কে জানছো, টপিক সম্পর্কে তুমি পড়ছো, তত তোমার কাছে ইনফরমেশন থাকবে। আর ইনফরমেশন থাকলেই তোমাকে সেই সমস্ত টপিক থেকে তখন তোমাকে লিখতে দেবে, তুমি অনায়াসে সেই টপিক সম্পর্কে লিখতে পারবে। বোঝা গেল তুমি কি বলতে চাইছি? বেশ, এবার আমি বললাম তাহলে আমার কি কি কোন বিষয়গুলো নজরে দেবো, কোন ফ্যাক্টসগুলো আমার মনে থাকবে, শুরুটা কিভাবে করব, এগুলো বললাম। কোন টেন্সে লিখবো বললাম। নিজের কিন্তু যে স্বাভাবিক পরিচয় বা নিজের পার্সোনাল ইনফরমেশন সেগুলোকে কিন্তু আমরা ডিসক্লোজ করবো না বললাম আমি। এবার একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের সামনে ক্লিয়ার করতে চাইছি যে কেমন করে লেখা উচিত। দেখো, রিসেন্টলি এই পুজোর আগে আগে কলকাতাতে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছিল, সারা রাত জলমগ্ন হয়ে গেছিল। তো সেইখান থেকে একটা টপিক নিয়ে আমি একটা লেখার চেষ্টা করছি এখানে। দেখো তোমরা, তো এখানে ইনফরমেশন আমি যতটা রাফলি লিখে দেওয়ার চেষ্টা করেছি, সেটা কলকাতার বন্যা হতে পারে, অন্য যে কোনো জায়গায় বন্যা হতে পারে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ওই কলকাতার কথা ভেবেই আমি এই রিপোর্টটাকে লিখেছি। তো প্রথমে আমি কি বললাম, দেখো সুন্দর একটা হেডিং দেওয়ার চেষ্টা করেছি আমি, যে রেন হ্যাম্পার্স সিটি লাইফ। মানে শহরে জীবনযাত্রাকে আহ, মানে শহরে যে জীবনযাত্রা সিটি লাইফ সেটাকে হ্যাম্পার করেছে বৃষ্টি। মানে বৃষ্টির দ্বারা শহরে জীবনযাত্রা হ্যাম্পার হয়েছে, এরকম একটা আমি হেডিং দিলাম। নিচে এখানে রিপোর্টটা কে করছে, এখানে লেখা যেতে পারে বাই স্টাফ রিপোর্টার, বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্স, এরকম টাইপের কিছু কথা লেখা যেতে পারে, কিন্তু কখনোই বাই তোমার নাম লিখে দেবে না। তো এখানে বাই স্টাফ রিপোর্টার লিখে দেওয়া যেতে পারে। তাহলে প্রথমে আমি একটা হেডিং দিলাম, হেডিং দেওয়ার পর নিচে উইদিন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম বাই স্টাফ রিপোর্টার। এবার দেখো আমি কি বলেছিলাম, কোনখান থেকে আমি রিপোর্ট করছি। তো আমি বললাম নিজের পার্সোনাল ইনফরমেশন আমি ডিসক্লোজ করবো না, আমি প্লেসের নামটা দিয়েছি এবিসি, একটা প্লেস দিয়ে দিয়েছি। আর আমি আজকের ডেটে ভিডিওটা প্রোভাইড করছি, তো আজকের ডেট 20 অক্টোবর 2025 আমি লিখে দিলাম। তোমরা কি করবে আমি বললাম, সেরকম পয়েন্টে স্পেসিফিক কোনো ডেট যদি না থাকে, তাহলে পরে যেদিন এক্সাম দিচ্ছ সেই ডেটটাকে তোমরা দেবে। এবার আমি কিভাবে লিখতে শুরু করেছি দেখো, কলকাতা অ্যান্ড ইটস নেবারিং এরিয়াজ ওয়ার ল্যাস্ট বাই রেন অ্যাকম্পানিড উইথ থান্ডার অ্যান্ড লাইটনিং থ্রু আউট ইয়েস্টারডে নাইট। মানে আমি বলার চেষ্টা করছি যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো রেন দ্বারা, মানে বৃষ্টি দ্বারা, এবং বৃষ্টিটার সঙ্গে সঙ্গে কি এসেছিল, বৃষ্টিটার সঙ্গে করে কি নিয়ে এসেছিল, ঠান্ডা নিয়ে এসেছিল, বিদ্যুৎ, এবং তার সঙ্গে লাইটনিং, মানে মেঘ ডাকা বিদ্যুৎ, সবকিছুই থ্রু আউট ইয়েস্টারডে নাইট, মানে গত রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টির সঙ্গে ঠান্ডা লাইটনিং। এরপরে কলকাতা, এর ফলে কি হয়েছে, কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে প্রচুর বৃষ্টি আছড়ে পড়েছে, লাস্ট মানে আছড়ে পড়েছে। তারপর কি বলেছি, অ্যাজ পার রিপোর্ট অনুযায়ী দ্য রেন ওয়াজ কজড বাই ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল। তাহলে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কারণে বা নিম্নচাপের কারণে বৃষ্টিপাতটা হয়েছে। আমি একটা যাবতীয় মানে ইনফরমেশন দিয়ে লেখার চেষ্টা করেছি। তোমরা ভেবো না যে কলকাতায় যে বন্যাটা হয়ে গেল পুজোর আগে আগে সেটা এটা, তা কিন্তু নয়। কারণ এক্সামের সময় কিন্তু কিছু পয়েন্ট তোমাকে পয়েন্ট আউট করে দেবে, সেগুলো সম্পর্কে লিখতে হবে। আমি একটা বৃষ্টি হওয়ার কারণ কি কি হতে পারে সেগুলো লিখেছি। তো কলকাতাতে বৃষ্টির যে হলো তার কারণ হিসাবে বঙ্গোপসাগরে বে অফ বেঙ্গল একটা ডিপ্রেশন হয়েছিল। তারপর প্যারাগ্রাফ চেঞ্জ করে আমি লিখেছি যে মেনি লো লাইং এরিয়াজ অফ দ্য সিটি ওয়্যার ওয়াটার লজড। তাহলে শহর এবং শহরতলির অনেক লো লাইং এরিয়াস, মানে যেগুলো নিচু অঞ্চল, সেগুলোতে কি হয়েছিল, ওয়াটার লজড, জল জমে গেছিল। কজিং ডিসরাপশন অফ কমিউনিকেশন, এর ফলে কি হয়েছিল, কমিউনিকেশন মানে যোগাযোগ যে ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা কিন্তু ব্যাহত হয়েছিল, ডিস্টার্ব হয়েছিল। ফুল স্টপ। ট্রাম সার্ভিসেস থ্রু আউট দ্য সিটি অ্যান্ড লোকাল ট্রেন সার্ভিসেস হ্যাড টু বি সাসপেন্ডেড। গোটা শহরে যে আমাদের ট্রাম সার্ভিস রয়েছে কলকাতা শহরে, তার সঙ্গে সঙ্গে লোকাল যে ট্রেন সার্ভিস, এবছর আমরা শুনেছিলাম পুজোর আগে বৃষ্টিতে সাউথের দিকের অনেক মানে স্টেশনেই একদম প্ল্যাটফর্ম ডুবেছিল প্রায়, তো সেখানে লোকাল ট্রেন সাসপেন্ড হয়েছিল। তো সেই বাক্যটাকে আমি লেখার চেষ্টা করেছি যে লোকাল ট্রেন সার্ভিসটাও কিন্তু সাসপেন্ডেড হয়েছিল। মেনি রেলওয়ে স্টেশনস ওয়্যার সিন আন্ডার ওয়াটার। অনেক রেলওয়ে স্টেশনকে দেখা গেছে যে সেগুলো কোথায় আছে, জলের তলায় আমরা দেখতে পাচ্ছি। তারপর কি দেখা যাচ্ছে, ডিউরিং রিপোর্টিং, মানে যে টাইমে রিপোর্টটা করা হচ্ছে আর কি, বাস সার্ভিসেস ওয়্যার রানিং, মানে তখন বাস সার্ভিসেস চালু হয়েছে বা বাস সার্ভিসেস চালু ছিল, বাট দেয়ার রুটস ইন মেনি প্লেসেস ওয়্যার ডাইভার্টেড। কিন্তু যে রুটে যে বাস চলার কথা, সেই বাসকে অন্যরকম রুট দিয়ে চালানো হয়েছে। হয়তো সেই রুটে জল জমে আছে, সেই কারণের জন্য রুটটাকে ডাইভার্ট করা হয়েছে। তো বাস চালু ছিল কিন্তু বাসের রুটটাকে ডাইভার্ট করা হয়েছে। তারপর কি বলেছি, যে ডেলি প্যাসেঞ্জার্স ওয়্যার দ্য ওয়ার্স্ট সাফারার্স। তাহলে সব থেকে বেশি ভুগেছে কারা, যেহেতু গত রাত্রে বৃষ্টি হয়েছে এবং সন্ধ্যের পর থেকে বৃষ্টি শুরু হয়েছিল, তার জন্য যারা ডেলি প্যাসেঞ্জার্স, ডেলি যারা যাতায়াত করে, সেটা অফিস যারা যায় আর যারা ডেলি কাজকর্মের জন্য বেরায় বিভিন্ন পাবলিক বা প্রাইভেট সেক্টরে, সে সমস্ত ডেলি প্যাসেঞ্জার হয়েছে সব থেকে বেশি ওর সাফারার্স। মানে আসবার সময় ঠিকঠাক গাড়ি ঘোড়া পায়নি, ঠিকঠাক রুটের গাড়ি পায়নি, অটো ধরতে পারেনি, লোকাল ট্রেনে ফিরতে পারেনি, তাহলে তারা সব থেকে বেশি ওর সাফারার্স। ওর্স কি থেকে এসেছে, যেটা ব্যাড ওর্স, ওর্স সুপারলেটিভ ফর্মে ইউজ করেছি। সাফারার্স মানে ভুক্তভোগী, মানে সব থেকে খারাপ ভাবে তারাই ভুক্তভোগী হয়েছে। তারপর কি লিখেছি, দে হ্যাড টু ওয়াক থ্রু নি ডিপ ওয়াটার টু রিচ দেয়ার হোমস। মানে তারা তাদের গন্তব্যস্থলে, তারা তাদের বাড়িতে পৌঁছেছে কেমন করে, যে একদম এক হাঁটু জল, মানে জল পেরিয়ে ওই প্যান্ট গুটিয়ে হোক যেমন করে হোক, নি ডিপ ওয়াটার, মানে জলের মধ্যে দিয়ে তারা নিজের বাড়িতে পৌঁছেছে। তারপর একটা কি বললাম, এবার সেফটি মেজার কি নেওয়া হয়েছে সেই কথাটা একটা রিপোর্টের মধ্যে বলতে হয়। কোনো অ্যাক্সিডেন্টাল কোনো যখন রিপোর্ট হয়, তখন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে অ্যাক্সিডেন্টের কারণ বলা হলো, তারপর সঙ্গে সঙ্গে যেখানে পুলিশ গিয়ে এলাকাটাকে ফাঁকা করে দিল বা যানজট যেটাকে ছিল সেটাকে নিয়ন্ত্রণ করলো, যান চলাচলকে সাধারণ করলো, এই ব্যাপারগুলো থাকে। তো এই ক্ষেত্রে যেহেতু এটা একটা ন্যাচারাল ডিজাস্টার, আমরা কিছু করতে পারি না, কিন্তু যে অথরিটিস রয়েছে, সেই অথরিটিস কি স্টেপ নিয়েছে সেটা একটা লাইন দুটো লাইন লেখার চেষ্টা করতে হবে, নাহলে রিপোর্টটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তো আমি একটা বাক্য লেখার চেষ্টা করেছি যে অথরিটিস আর ট্রাইং দেয়ার এভরি পসিবল ওয়েজ, মানে অথরিটিস এর কাছে যা কিছু হাতে রয়েছে,
এভরি পসিবল ওয়েজ, মানে সব রকম করে তারা চেষ্টা করেছে, তাদের হাতে যত রকমের উপায় আছে। কি করছে চেষ্টা করে? ইন রিকনস্ট্রাক্টিং দ্য স্মুথ সিচুয়েশনস, মানে শহরের মধ্যে এবং শহরতলির মধ্যে যে সিচুয়েশনটা নরমাল করতে ওই অথরিটির কাছে যত রকমের যা উপায় রয়েছে সে সবগুলো তারা চেষ্টা করছে গোটা ব্যাপারটাকে নরমাল করার জন্য। তাহলে এই মোটামুটি একটা নিউজ পেপার রিপোর্ট, কলকাতা এবং তার শহরতলিতে বন্যা হয়েছে সেই সম্পর্কে লিখেছি। এবার আমি বারবার বলছি, তোমাকে যখন রিপোর্ট করতে দেবে তখন কিছু পয়েন্ট আউট করে দেবে, তোমাকে ওই পয়েন্টগুলো সম্পর্কে লিখতে হবে। আমি অ্যাজ এ হোল একটা রিপোর্ট কেমন হওয়া উচিত, যেহেতু আমি কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস বলে দিয়েছিলাম, সেই ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলোকে আমি কভার করেছি কিনা। যে প্রথমে বলেছিলাম একটা হেডলাইন থাকবে, হেডিং থাকবে, তারপর বাই স্টাফ রিপোর্টার কে রিপোর্ট করছে, এখানে কখনো নিজের নাম নিজের প্লেস দেবো না, তারপর কোথা থেকে রিপোর্ট করছি এবিসি প্লেস দিয়েছি, কোন ডেটের কথা বলে দিলাম, তারপর কনসাইজ ফর্মে কোন মেন ঘটনাটাকে লিখলাম, মেন ঘটনা সেফটি মেজার্স কি কি লেখা হয়েছে সেগুলোকে বুঝলাম। বেশিরভাগই তোমরা সেন্টেন্স যে আমার স্ট্রাকচার দেখবে, বেশিরভাগ আমি চেষ্টা করেছি বা অটোমেটিক এটাই ব্যাপার যে এটা পাস্ট টেন্সে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। এই সমস্ত ব্যাপারগুলো কি ফ্যাক্টস যেগুলো আমি বললাম, তো একটা উদাহরণ দিয়ে বলে বলে দিলাম তোমাদেরকে, আশা করি বুঝতে পেরেছো। শীঘ্রই আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন ভিডিওতে আরো চেষ্টা করব তোমাদেরকে কতটা সম্ভব হেল্প করা যায়। রিপোর্ট নিয়ে আমি একটা তোমাদেরকে যেমন একটা গাইড বলতে পারো করে দিলাম, তেমনি প্রত্যেকটা টপিক নিয়ে আমি আলাদা আলাদা করে গাইড করবো, বা আমার সঙ্গে থাকো। আমি কিছু টপিক হয়তো এমন বলার চেষ্টা করবো যেগুলো তোমাদেরকে অবশ্যই তোমরা রেডিমেড বানিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুমি যত বেশি টপিক সম্পর্কে নিজে বানাবে, নিজে লেখার প্র্যাকটিস করবে। প্রথমত তো আমি আগেই বলেছিলাম টাইমলি লেখার প্র্যাকটিস করো। তুমি রিপোর্ট লেখার জন্য 9, 10, 11 মিনিটের বেশি সময় নেবে না। তো রিপোর্ট টাইমলি লেখার চেষ্টা করো, এবং যত বেশি বেশি সম্ভব টপিক তুমি টাচ করবে, তত বেশি ইনফরমেশন তোমার কাছে গ্যাদার হবে, এবং যত ইনফরমেশন তোমার কাছে থাকবে তখন ওই রিলেটেড যে কোনো টপিক হোক না কেন তুমি সেখান থেকে কিন্তু সেই ইনফরমেশনটা তুমি আউটপুট দিয়ে আসতে পারবে এক্সাম হলে। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে এবং তোমাদের উপকারে লাগবে বলে আমি মনে করছি। এই ভিডিওটাকে আর লেন্দি করব না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও, এবং তার সঙ্গে সঙ্গে যারা চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ ফ্রেন্ডস সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর এইভাবেই সঙ্গে থেকো। আমি চেষ্টা করে যাবো সব রকম সাহায্য করার। প্রিপারেশন নাও। আজকে শুভ দীপাবলির শুভেচ্ছা। সকলে আনন্দে কাটাও, কিন্তু প্রিপারেশন নিতে ভুলে যেও না। জীবনে অনেক উৎসব আসবে, উৎসবে থাকাটাও জরুরি, তেমনি অনেক উৎসব আসবে, তাই নিজের কাজটা করাটাও জরুরি। শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে খুব সুস্থ থেকো, ভালো থেকো। এই বলে ভিডিওটি শেষ করলাম। জয় হিন্দ।